হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে এই যে ঘড়ির কাঁটাতে 6:30 মতো বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে শুরুটা বেশ ভালোই ছিল। বাকি দিনকার মতো আজকের দিনটাও বেশ ভালোভাবেই শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ করে সব যেন কেমন এলোমেলো হয়ে গেল। তো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে বলবো। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এই যে সব তালা চাবি সব খুলে নিলাম, খুলে আর এই যে রাত্রে এঁটো বাসনগুলো বার করে দিচ্ছি। তো আমার ভয়েসটাও মানে কি বলবো অন্যরকম হয়ে গেছে, মন মেজাজ একদম ভালো নেই। তো কয়েকদিন ধরে তো কান্নাকাটি করে করে মানে না খেয়ে না দিয়ে দিন কাটছে। জানি না কবে ভগবান সব আগের মতো ঠিক করে দেবে। তো শুধুই ভগবানকে ডাকছি আর ভগবানই ভরসা। তো আমাদের যেন সব কিছু ঠিকঠাক করে দেয়, আবার আগের মতো সব কিছু করে দেয়। তো আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া পুরোই টোটাল বন্ধ করে দিয়েছে। মানে আজকে যে ব্লগটা দেখছো, তো আজকে খবরটা আমরা পেয়েছি। তো কখন পেয়েছি? বেলার দিকে, অনেকটা বেলায়। তো তোমাদেরকে বলছি আমরা কখন খবরটা পেয়েছি। এখন এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে মঙ্গলবার, তো নিরামিষ রান্না করব হাজব্যান্ডের জন্য, আর আমাদের জন্য একটু মাছ রান্না করব। তো একবারে ভাবছি দুবেলা রান্না করে নেব। তো সেই মতোই আর কি সবজিগুলো সব কেটেছিলাম, যাতে না আমাকে রাত্রিবেলা তরকারি ঝামেলা করতে হয়। তো এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ঝিঙে পোস্ত করব, আর আমাদের জন্য আলু দিয়ে মাছের একটা তরকারি করব। ওই দিয়েই আর কি রাত্রিবেলা খাওয়া দাওয়াটা সেরে নেব, সেই ভেবেই কাটাকুটিটা করেছিলাম। আর এখন এই যে মাছটার সবজিটা বার করে নেব, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে ওই যে মুগের ডাল ভেজে আর কৌটোয় করে বসিয়ে দিয়েছি, ভাতেতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে একসঙ্গে। আলাদা করে সেদ্ধ করতে গেলে সেদ্ধটা হয়তো ভালো হয়, তো খেতেও ভালো হয়, কিন্তু ওই যে অনেকটা সময় লাগে। তো সেই সময়টা আরও যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম তাহলে সময়টা পাওয়া যেত। তো যেই সময় উঠি সেই সময় যদি আলাদা আলাদা করে মানে রান্না করতে যাই না, তাহলে অনেকটা লেট হয়ে যাবে, আমার হাতের কাজে বসতেও অনেকটা লেট হবে। তাই আর কি ডাল এখন কৌটোয় করেই দিয়ে দিই। তো ডালটা কৌটোয় করে দিয়ে দিই, যখন আর কি সেদ্ধ হয়ে যায় তখন মানে নামিয়ে নিয়ে একটু হাতা দিয়ে ঘেঁটে দিই, তাহলে একটু গলা গলা ভাব হয়ে যায়, ভালো লাগে। আর কড়াইতে তো করলে আমি একদম গলিয়েই নামাই। আর কৌটোয় করে করলে কি হয়, ডালগুলো যেন একটু মানে কি বলবো, খুব একটা গলে না আর কি, সেরকম হয়। তো যাই হোক, ওটাকে আবার হাতা দিয়ে ঘেঁটে আর করে তবে গলা গলা করি। আর এই যে দেখো নাইটিটা কালকে রাত্রিবেলা ওই চান করেছিলাম, ধুয়ে দিয়েছিলাম, শুকনো হয় না, এখন ওই বাইরে মিলে দিয়ে এলাম, দিয়ে এসে আর এই যে চা বসিয়েছি। তো চাটা খেয়ে বাকি রান্নাটা করব আগে। আমার হাজব্যান্ডের রান্নাটা করে নেব, তারপরে হচ্ছে আমাদের আর কি রান্নাটা করব। এই তেলের বোতলগুলো কিনে না আমার অনেক সুবিধা হয়েছে। সুবিধা বলতে যেমন ওই তেল ঢালতে আর করতে অনেক সুবিধা। আমি তো বোতলের মধ্যে তেল রাখতাম, জলের না মানে তেলের বোতলেই তেল রাখতাম। তো বোতলের মুখগুলো তো খুব সরু, অসুবিধা হতো, তেল ঢালতে গেলেই পড়ে যেত। তো এগুলোতে আর কোনো রকম সমস্যা হয় না, বেশ ভালোভাবেই তেলটা ঢালা যায়। আর ওই মানে তেলের বোতলে যে তেলগুলো যখন নেওয়া হয় তখন দেখবে গা দিয়ে আর কি তেল পড়ে পড়ে বোতলটার তেল চিটে হয়ে যায়, কিন্তু এগুলোতে সেটা হয় না। আর এগুলো এমনিতেও আমি প্রতিদিন আর কি রান্না করার পর প্রতিদিন পরিষ্কার করে মুছে নিই। তো সেই জন্যেই আর তেল চিটেটা হয় না, যেহেতু গ্যাসের একদম সামনে থাকে। রান্না বান্না করলে না তেল ছিটকে এগুলোতে একদম ভর্তি হয়ে যায়, তাই প্রতিদিন এগুলোকে পরিষ্কার করতে হয়। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, ভাবছি আগে ডালটা করে নেব, ফোড়ন দিয়ে নেব। এদের তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেব, তারপরে আর কি বাকি রান্নাটা করব। বাকি বলতে ওই যে আমাদের মাছের তরকারিটা করব। আর আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ কি বলো তো, কালকে সারা দিনটা এসিতে বসে থেকে থেকে সময়টা কাটিয়েছি, তাই জন্য এত পরিমাণে অ্যালার্জিটা বেড়ে গেছে। তো একদম সর্দি এত পরিমাণে হয়ে গেছে। কালকে তাও আমি একটা ওড়না নিয়ে গেছিলাম, সেই ওড়নাটা নিয়ে আর কি বসে গায়ে দিয়ে বসেছিলাম। তাও আমাদের তো এসি থাকা অভ্যাস নেই। তো মানে 11টার পর থেকে সারাক্ষণ সেই রাত্রি 8:30 9টা পর্যন্ত এসিতে বসেছিলাম, তাই জন্যই আর কি শরীরটা খারাপ হয়ে গেছে। তো শরীরটা খারাপ বলতে এমনি কোনো অসুবিধা হচ্ছে না, মানে ওই যে কথা বলতে আর করতে আর সর্দি প্রচুর পরিমাণে হয়ে গেছে, এটাই আর কি সমস্যা হচ্ছে।
তো ওদিকে ডালটা করে নিলাম, আর হাজব্যান্ডের ওই যে পোস্তটাও হয়ে গেছে। এখন শুধুমাত্র মাছটা রান্না করলে হয়ে যাবে। তো মশলাটা ওই যে যেমন আর কি ডেলি মশলা আর কি লাগে, আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে মশলাটা কষে নিয়েছি। আর সাথে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো তো দিতেই হবে, সব রকম মশলা দিয়ে মশলাটা তেল ছেড়ে এলে তারপরে এই আলুগুলো দিয়ে একটু কষে জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। শুধুমাত্র এই তরকারিটা করলেই রান্নাটা আপাতত শেষ হয়ে যাবে। তো আমি তো সকালবেলা জানো অনেক তাড়াহুড়ো করে রান্না করি, মাঝে মাঝে তো দুটো কড়া বসিয়ে দিই। ভাতটা অনেক সকালে বসিয়ে দিই চা খেতে যাওয়ার আগে, তাহলে ভাতটা হয়ে যায়, হয়ে গেলে দুটো কড়া বসিয়ে একবারে তাড়াতাড়ি করে রান্না করি। যে এখন যেহেতু আমি হাতের কাজ করি, এখন তো টাইম এদিক সেদিক করে নষ্ট করলে আমার হবে না, চলবে না, আমাকে সংসারের কাজ ছেড়ে আরও কাজ করতে হবে। তাই আর কি একটু টাইমটা মেনটেন করেই কাজ করতে হয়। মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, কারণ আজ থেকে ও স্কুলে যাবে, আর এই কয়েকটা দিন যাবে, তারপরে আবার ওর এক্সাম শুরু হয়ে যাবে। তাই জন্য এই কয়েকটা দিন পাঠিয়ে দিচ্ছি। কী বলো তো, পাঠাতাম না, এখনও পর্যন্ত জল কমেনি, তবে ওর সিলেবাস এখনও শেষ হয়নি। সিলেবাসটা শেষ হবেই বা কী করে, 2 সপ্তাহ ধরে স্কুল ছুটি। তো ছুটি দেয়নি, আমাদের কেউ যায়নি, মানে স্টুডেন্টরা কেউ যায়নি, অনেকটা করে জল বলে মানে কোনো মায়ের বাচ্চাদের আর কি কোনো মায়েরাই আর কি বাচ্চাদের পাঠাতে চাইছে না। তো সেই জন্য আর কি সিলেবাস শেষ হয়নি, আর সিলেবাসটা শেষ করার জন্য তো স্কুলে ওকে পাঠাতেই হবে। তো ঘরে থেকেও হবে, কিন্তু কোনগুলো হবে কোনগুলো পরীক্ষায় আসবে সেগুলো তো আর ঘর থেকে জানা যাবে না। তাই আজকে থেকে ওকে স্কুলে পাঠাবো, সেই হিসাব করেই আর কি সকালবেলা রান্না বান্না সব করে নিয়েছি। আর মেয়ের টিফিনের জন্য একটা পাউরুটি না, টিফিন বলতে ওই যে ভাত করে রেখেছি, ভাত তো খেয়ে যাবে। আর স্কুলের টিফিনটা হচ্ছে ওকে আর আজকে বানিয়ে দিতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে বলে। ঘরে কিন্তু চাউমিন ছিল, বানিয়ে দিলেই হতো, কিন্তু আমার আর সময় নেই। তাই ওকে বলেছি আজকে দিনটা একটু বাইরে থেকে আর কি দোকান থেকে যা ওকে একটু বিস্কুট কিংবা কেক কিনে নিতে। তো দোকানের খাবারই আজকে খেতে বলেছি, কাল থেকে যদি একটু পারি ওকে টিফিন বানিয়ে দেবো। আমি তো প্রতিদিনই টিফিন বানিয়েই দিই ওকে, ও আর কি তাতে বেশি খুশি হয়। মানে দোকানের খাবারের থেকে ঘরে এই নিত্য নতুন একটু টিফিন বানিয়ে দিলে না খুব খুশি মনে খায় আর নিয়েও যায়, বন্ধুদেরকেও শেয়ার করে। আর সব সময় তো সময় হয়ে ওঠে না, সেরকম আজকেও আর কি সময় হয়নি, তাই বানাতে পারিনি। মেয়ে ওদিকে গেছে ব্রাশ করতে, আর আমি এদিকে ঝাড়ু দিচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু আমাদের সময়টা ডেলি যেমন কাটে যেমন আর কি থাকে সেরকমই চলছে। হঠাৎ করে আর কি একটু পরে ফোন এসেছিল, তো ফোনের মধ্যে যা শুনলাম সেটা শুনে তো আমার হাত পা কাঁপছিল। যাই হোক, তোমাদেরকে বলেই দিই, অনেকক্ষণ থেকে বলবো বলবো করছি, বলা হচ্ছে না। তো আমার ননদ হচ্ছে কালকে রাত্রির থেকে শরীর খুব অসুস্থ ছিল, কিন্তু শরীরের মধ্যে কি হচ্ছিল না হচ্ছিল বুঝতে পারছিল না। আর তার থেকে বড় কথা, ডাক্তারখানায় একদম যেতে চাইছিল না, মানে কোনো মতেই ডাক্তারখানায় নিয়ে যেতে পারছিল না, রাজি হচ্ছিল না। তাই কালকে রাত্রিটা কোনো রকম কাটিয়েছে। তো আজকে সকাল থেকে বাড়াবাড়ি হয়ে গেছে, মানে ননদের ব্রেন স্ট্রোক হয়েছে। তো কি বলবো, অনেকটা সময় পেরিয়ে গেছে, আরও আগে নার্সিংহোমে ভর্তি করা দরকার ছিল। তো সেই জন্যেই আর কি, তো কালকে যদি রাত্রিবেলা ভর্তি হয়ে যেত তাহলে এতটা আর কি খারাপ অবস্থায় যেত না। তো আজকে যখন নার্সিংহোমে ভর্তি করেছিল, ডাক্তারবাবু বলে দিয়েছে যে আমার ননদকে কোনো রকমভাবে বাঁচানো যাবে না। তো সেই নিয়ে কি বলবো, প্রতিটা মানুষ আর কি কান্নাকাটি করছে। আর আমার ননদ বলে আমি আলাদা করে কিছু ভাবি না, জানো তো, আমার তো কোনো দিদি নেই, তাই আমি আমার ননদকে নিজের দিদির মতো করে ভালোবাসি। যে আমার হাজবেন্ডের দিদি, আমার কোনো অত টান নেই, সেরকম কিছু নয়, জানো তো। আমি আমার ননদকে খুবই ভালোবাসি, ননদ যেমন আমাকে ভালোবাসে, আমার ননদকে তেমন আমিও ভালোবাসি। কিন্তু কী থেকে যে কী হয়ে গেল বুঝতে পারছি না। তো আমার হাজব্যান্ডকে কোনো মতে সামলানো যাচ্ছে না, আমার হাজব্যান্ড প্রচুর কান্নাকাটি করছে। আসলে ওর তো আর সাত কুলে কেউ নেই দিদি ছাড়া, দিদির যদি কিছু হয়ে যায় ও আর বাঁচবে না, ও শেষ হয়ে যাবে। তার থেকে বড় কথা কী বলো তো, আমার ননদের একটা ছোট মেয়ে আছে, এই সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
তাকে তো কোনো রকমভাবে সামলানো যাচ্ছে না, কিন্তু তাকে এইসব খবর শোনানো হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে মা ভালো আছে, মায়ের কিছু হয়নি, কিন্তু এই ভেতরের খবর যখন শুনবে জানি না তার অবস্থাটা কী হবে। আমাদেরই এরকম হচ্ছে, তো তার তো মা, তার কী হবে আমি ভেবে পাচ্ছি না। প্রচুর কষ্ট পাচ্ছি জানো তো এই কয়েকটা দিন, মানে আমাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। শুধু ভগবানকে ডাকছি, ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন আমার ননদকে ঠিক করে দেয়। প্রথমে আমার ননদকে হচ্ছে আমাদের ঘরের কাছাকাছি একটা নার্সিং ভর্তি করেছিল না, কাছাকাছি বলতে ওই যে আন্দুলের ওই সাইডে ভর্তি করেছিল। তো ওনারা বলে দিয়েছে যে ননদকে এখানে কোনো রকমভাবে চিকিৎসা করানো যাবে না, মানে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে। তো ওখান থেকে আবার আমার মানে নন্দাই, তারপরে ননদের বড় মেয়ে, ওরা তো সবাই ননদের কাছেই ছিল, তো ওরাই আবার নিয়ে গিয়েছিলো কলকাতায়। ওই যে কি নার্সিংটার নাম আমি ঠিক জানি না, তবে ওই কলকাতার ওই সাইডে মল্লিক কি একটা নাম, মানে জায়গাটার নাম আর কি, নার্সিংটার নাম আমি জানি না। যাই হোক ওখানে ভর্তি করিয়েছিল। ওখানকার ডাক্তার ওই একই কথা বলছে, মানে রুগীর কোনো বাঁচার আশা নেই। তো সেই নিয়ে সবাই আর কি ভেঙে পড়েছে, চিন্তা ভাবনা করছে কি করবে না করবে। তাও চেষ্টা করছে না আমার নন্দাই, মানে কোনো রকম কোনোভাবে কোনো দিক থেকে গাফিলতি করছে না জানো তো। মানে কি করে আর কি রুগীটাকে বাঁচানো যায় সেই চেষ্টা করছে। আসলে কালকে ঘটনাটা ঘটেছে, কালকে যদি নিয়ে চলে যেতে পারতো, কিংবা আমার ননদ যদি একটু ডাক্তারখানায় যেত, তাহলে আর কি এরকম জায়গায় এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হতো না। তো কি করা যায়, ভাগ্যের ব্যাপার, ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো কেউ খণ্ডাতে পারবে না। তো সেটা হবে, ভগবান যেটা লিখে রেখেছে কপালে সেটা তো হবেই। খবরটা ঠিক আমি এই মুহূর্তে পেয়েছিলাম, এই যে আমি ঝাড়ু দিচ্ছি ঠিক তার আগে খবরটা পেয়েছিলাম। কিন্তু দেখো তোমরা হয়তো ভাবছো এই অবস্থায় আবার ব্লগ করছে, ব্লগটা শুরু যখন করেছি শেষ তো করতে হবে বলো। তাই মন মেজাজ ভালো না থাকা সত্ত্বেও এই যে তোমাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করছি, তাই জন্যে কালকে তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। মানে সব কিছুই রেডি ছিল, সব ছিল, কিন্তু মন ভালো নেই, ভিডিও ভয়েস দেওয়া হয় না, তাই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি। তো তোমরাও ঠাকুরকে একটু জানাও যেন আমার ননদ ঠিক হয়ে যায়, সবাই মিলে একটু ভগবানকে বলো যেন আমার ননদ যেন আবার আগের মতো হয়ে যায়। তো এখনও পর্যন্ত সেরকম কিছু খবর তো আসেনি, মানে ননদ কীরকম কী আছে না আছে এখনও পর্যন্ত খবর আসেনি। তবে যে নার্সিংহোমটা আর কি নিয়ে গেছে ওখানে নাকি বলেছে যে একটা অপারেশন করাতে হবে, তবে কবে হবে না হবে কিংবা অপারেশন মানে 4 দিনের মধ্যে আর কি করতে বলেছে। 4 দিনের মধ্যে মানে যদি আমার ননদ একটু সুস্থ থাকে তবে অপারেশনটা হবে, নইলে ডাক্তাররা যেটা ভালো বুঝবে সেটা করবে। তারপর আর কোনো রকম ব্লগ করতে পারিনি, মন একদমই ভালো লাগছিল না, তবু তোমাদের সঙ্গে যেটুকুটা পেরেছি শেয়ার করেছি। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।